আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকবে না, তাই যে কোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তরুণদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দেশের যুবদের উদ্যম, নেতৃত্ব গুণ, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবকমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত ও সম্মানিত করার উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025, যেখানে সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 12 জনকে পুরস্কৃত করা হয়। তরুণদের সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে তরুণরা ভূমিকা রাখবে বলে আশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তরুণদের আরো সাহসী হয়ে সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই তরুণরাই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজপথের পর্ব শেষ, দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। দুপুরে রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগ মুহূর্তে যারা বিভিন্ন দাবি তুলছে তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে পরবর্তী সংসদে তা বাস্তবায়নের আহ্বান জানান। এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। সমস্ত আন্দোলনের পরে, বিপ্লবের পরে যেই সমস্ত দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে, সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা। জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের ডাক দিল জামায়াত ইসলামী। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের এই কর্মসূচির কথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্য দাবিগুলো হচ্ছে সংসদের 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের সব গণহত্যা, জুলুমের বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। দাবি আদায়ে 18 সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 বিভাগীয় শহরে বিক্ষোভ ও 26 তারিখে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটখাটো দাবি জানাচ্ছি, যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। কত মানুষ এটা চায় সেইভাবে আমরা কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে, এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন নির্যাতিত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। তার জবানবন্দিতে উঠে এসেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নানা চাঞ্চল্যকর তথ্য। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন ভুক্তভোগী। ইতোমধ্যে এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ
মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তবে চলতি মাসের মধ্যেই বাকি সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ চলছে জুলাই আন্দোলনের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। ইতিমধ্যেই ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, সাক্ষ্য দিবেন আরও ২ জন। ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এই সব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে এবং বাকি অংশগুলো তিনি আজকে বলবেন। এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। মাহমুদ, সাক্ষ্য গ্রহণের বিষয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষী দিচ্ছেন আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। তিনি ৪৬তম সাক্ষী হিসেবে এই মামলায় সাক্ষী দিচ্ছেন এবং তার সাক্ষ্যতে কিন্তু বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে বিডিআর হত্যাকাণ্ড উঠে এসেছে, মতিঝিলের শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল, এই বিষয়গুলো তিনি আসলে তুলে ধরছেন এবং তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে যে বিভিন্ন নির্যাতন নিপীড়ন সংঘটিত হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু উঠে আসছে। তার সাক্ষ্য এখনো শেষ হয়নি, একটু বিরতি চলছে, বিরতির পর তিনি আবার সাক্ষ্য দেবেন। অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকার আমলে যে নিপীড়ন নির্যাতন সংঘটিত হয়েছে সেই বিষয়গুলোই কিন্তু উঠে আসবে তার সাক্ষ্যতে, এমনটি যদিও প্রসিকিউশন থেকে আগেই জানানো হয়েছিল। এবং এ সাক্ষ্য যে এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিও কিন্তু জানানো হয়েছিল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিছুক্ষণ আগে এ বিষয়ে ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে আর ২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে, এরপরে কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণের সমাপ্তি ঘোষণা করা হবে। অর্থাৎ এই মামলাটি কিন্তু বিচারিক প্রক্রিয়ায় অনেক ধাপ এগিয়ে গেল। তো সাক্ষ্য চলছে এবং আমরা আশা করছি হয়তো আজকের মধ্যে মাহমুদুর রহমানের সাক্ষ্য শেষ হয়ে যাবে এবং এই সাক্ষ্য শেষ হলে হয়তো পরবর্তী সংবাদে আপনাকে আরও তথ্য জানাতে পারবো যে আর কি চাঞ্চল্যকর তথ্য এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে উঠে আসলো। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু এই মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং আমরা আশা করছি তিনি হয়তো এই মামলায় আগামীকাল সাক্ষ্য দিবেন। এছাড়া আরেকটু জানিয়ে রেখে যে ট্রাইব্যুনাল ২-এও কিন্তু আশুলিয়ায় যে ৬ লাশ পোড়ানো হয়েছিল সেই লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। ইতিমধ্যে ১ জনের সাক্ষ্য শেষ হয়েছে, আরও ২ জন সাক্ষ্য দিবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি। মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১১টি হল এবং ছাত্রীদের জন্য ৬টি হল রয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তবে রোকেয়া, জুলাই ৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি, ফলে ওই ৩টি পদ শূন্য থাকবে। ডক্টর সেতাউর রহমান জানান, যে পদগুলো ফাঁকা আছে সেগুলো ছাড়া হল সংসদ চলবে, অন্য কোনোভাবে সেগুলো পূরণ করা সম্ভব নয়। পুরোদমে শুরু করতেছি আজকে, এখন আমরা কাজ করতেছি, আমাদেরও সবকিছু রেডি, আমরাও আজকে থেকে মাঠে নামবো ইনশাল্লাহ, সবার দোয়া চাই। আমি মোসাম্মদ মিশা আক্তার, সম্পাদক মহিলা বিষয়ক স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করছি, আমার ব্যালট নাম্বার ৫। আমি কিন্তু ইতিমধ্যে আমার যে ব্যালট হ্যান্ডবিল সেটা কিন্তু নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এবং ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের বিক্ষোভ সড়ক অবরোধে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা ফরিদপুর, বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও বেলা ১১টার দিকে মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তারা মহাসড়কে অবস্থান নিয়ে নানান স্লোগান দিচ্ছেন। এতে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
দর্শক, এই বিষয়ে আরো জানাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, সড়ক অবরোধের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। আজ তৃতীয় দফার দ্বিতীয় দিনে প্রথম দিকে প্রশাসনের সহযোগিতায় কিছু গাড়ি চলাচল করে, 11:30-12টার দিকে রাস্তা আবার এলাকাবাসী দখলে নেয়। এখানে টায়ার জ্বালিয়ে আপনার বিদ্যুতের পিলার ফেলে রাস্তা অবরোধ করে। এখানে তাদের একটাই দাবি যে আমরা এই ফরিদপুর 4 আসনের যে 2টি ইউনিয়ন আলগী আহমেদী, আমরা কোনোভাবেই নগরকান্দার সাথে যাব না। আমরা যে কোনো মূল্যই হোক আমাদের এই 2টি আসন আমাদের আয়ত্তের মধ্যেই আমরা রাখবো। এই কারণেই তারা আবার রাস্তা দখলে নিয়েছে, তারা আন্দোলন করছে, তারা থানা ঘেরাও করছে, থানার ঘেরাও করে রেখেছে, এখনও তারা রাস্তা অবরোধ করে রেখেছে। তাদের দাবি যে আমরা কোনো ক্রমেই আর 2-এর সাথে যাব না। তাই আমাদের দাবি যে সিইসি যেভাবেই হোক অতি তাড়াতাড়ি যদি এই সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা এর চেয়ে কঠোর আন্দোলনে যাব। আমরা দরকার পড়ে সিইসি অফিস ঘেরাও করব এবং অন্য প্রোগ্রামে যাবে। আপনি দেখছেন যে এখন আন্দোলনকারীরা রাস্তা ঘেরাও করে রেখেছে, এরা রাস্তা অবরোধ করে রেখেছে। সকাল থেকেই কিছু গাড়ি চললেও এখন গাড়ি পুরাটাই এখন তাদের দখলে। তারা কোনো ক্রমেই এই রাস্তা থেকে আর সরবে না। তারা বলছে যে আমরা কোনোভাবেই এই কারণেই ফরিদপুর থেকে ঢাকা, খুলনা, ঢাকা, বরিশাল এবং ঢাকা ফরিদপুরের 21টি জেলার পরিবহন বন্ধ রয়েছে এবং তারা কোনোভাবেই এইখান দিয়ে যাইতে পারছে না। অনেক গাড়ি আটকা পড়ে আছে, বাচ্চা, শিশু এবং অন্যান্য যারা জরুরি কাজে যাইতেছিল তারা এখন রাস্তার মধ্যে অবস্থান করছে এবং তারা কোনো ক্রমেই এই রাস্তা অবরোধ ছাড়বে না। তারা বলছে যে আমরা এই রাস্তা আর এই কখনোই ছাড়বো না। আমরা চাই যে আমাদের দাবি যদি সরকার মেনে নেয় তাহলেই আমরা রাস্তা খুলে দেব, তাছাড়া আমরা এই রাস্তায় যাব না। ধন্যবাদ আপনাকে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ করেছে শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষকরা জানান 5,000-এর বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে নানা সুযোগ সুবিধা থেকে। সরকার নানা আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো জাতীয়করণ করা হয়নি। সেই দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা এই জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না, আমরা বৈষম্যের শিকার হয়ে থাকতে চাই না। আমরা আমাদের পরিবারের কাছে কি নিয়ে যাব? আমরা আমাদের পরিবারকে 1 যুগের বেশি অবহেলিত শিক্ষক, 1 যুগ ধরে আমরা কিছুই দিতে পারছি না। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল বিরোধী অভিযান চালিয়ে দালাল চক্রের 4 জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‍্যাব 2-এর ভ্রাম্যমাণ আদালত। সকালে সেবা গ্রহীতা সেজে আগারগাঁও পাসপোর্ট অফিসে আসা মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তাদের আটক করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান 3 জনকে 10 দিন ও 1 জনকে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে সকাল 10টা থেকে অভিযান চালায় র‍্যাব 2। স্বীকার করার কারণে তাদেরকে 3 জনকে 10 দিনের মেয়াদি সাজা দিয়েছেন, 1 জনকে 7 দিন মেয়াদি সাজা দিয়েছেন। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় যে অনিয়মগুলো আমরা পাচ্ছি, শুধু পাসপোর্ট না, আমরা প্রশ্ন আসছে হসপিটালগুলো সব জায়গায় যে অভিযান আসলে আমরা ব্যবস্থা নেই। সাধারণ জনগণ আসছিল, তাদেরকে আগে থেকেই মানে সরকারি অফিসে বা পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তাদেরকে নিয়ে যাচ্ছিল তাদের সাথে কথা বলার জন্য যে এই কাজটা তারা করে দেবে। এরকম তারা স্বীকারও করেছে বিষয়টি। সড়কের বিশৃঙ্খলা, অনিয়ন্ত্রিত যানবাহন আর দুর্বল ট্রাফিক ব্যবস্থায় যানজট এখন নিত্যসঙ্গী। কি রাত কি দিন কোনো সময়ে যানজট থেকে রেহাই মিলছে না নগরবাসীর। রাজধানীতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার, মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও যানজট কমছে না। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীকে বিকেন্দ্রীকরণ ও অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ না করলে সড়কের এই চিত্র বদলাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা।
চিত্রটি দেখলেই বোঝা যায় কতটা ভয়াবহ রাজধানীর যানজট। নানা কাজে ব্যস্ত নগরীর মানুষগুলো যানজটের কাছে এসে যেন একেবারেই অসহায়। শুধু রাজধানী ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যা বছরে ৯৮,০০০ কোটি টাকার ক্ষতির সমান বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। সম্প্রতি শহরের বিভিন্ন সড়কের সোজা রাস্তা বন্ধ করে এবং যত্রতত্র ইউটার্ন করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এতে সুফল মিলছেই না, বরং রাস্তা শুরু হয়ে যানজট দীর্ঘতর হচ্ছে বলে জানান চালকরা। আমার কাছে মনে হয় লস হচ্ছে, ভোগান্তি বাড়ছে, কারণ স্ট্রেট ওয়েতে যারা যাবে তাদের প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক আগে তো সোজা ছিল না, 5 মিনিট আধা ঘন্টা পড়লো যেতে পারতাম সোজা, কিন্তু এখন তো বামে যাও ওই সিগন্যাল দ্বারা ওইখান থেকে ঘুরে আবার দিতে একই দেন। 18 কোটি টাকা ব্যয়ে রাজধানীর 22টি মোড়ে স্বয়ংক্রিয়ভাবে চলা সড়কবাতি বসানো হলেও হাতের ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে যানবাহন। অনেক আগে থেকে একটা সিগন্যালে অভ্যস্ত হয়ে আছি, এখন হঠাৎ করে তো আর সিগন্যালে বাতিতে কেউ অভ্যস্ত হবে না। আসলে এটার একটা অ্যাডভার্টাইজিং এর একটা বিষয় আছে, সকলের জানার বিষয় আছে। সারা বছরই চলতে থাকা সড়কের খোঁড়াখুড়ি কিংবা নির্মাণ কাজ যানজটের এই দুর্ভোগ আরো বাড়িয়ে তুলছে। বাস থাকে, স্টাফ বাসগুলো থাকে, এরা আরো রোডটা ব্লক করে আসে, এমনি জাম। দুইটা পিলারের কারণে দুই পাশে দিয়া আবার মাঝখানে রেল লাইন, অনেক জামের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানজট কমাতে হলে সরকারের সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিআরটিএ বা 2 সিটি কর্পোরেশন, তাদের মধ্যে যে সমন্বয় থাকার কথা সেটা তো নাই। কেননা আপনি সিটি কর্পোরেশন লাইসেন্স দিয়ে ফেলছে, বিআরটিএ লাইসেন্স দিয়ে ফেলছে, কেউ জানে না আমার সড়কের সক্ষমতা কত। আবার বাণিজ্য মন্ত্রণালয় যানবাহনের আমদানির অনুমোদন দিয়ে ফেলছে, আমার সড়কের সক্ষমতা আছে কিনা সেই ধারণা কিন্তু নাই। সেখানে বিজ্ঞানভিত্তিক যে বিশ্লেষণ থাকার কথা সেটা কিন্তু সেখানে নাই। তো এইভাবে পঙ্গপালের মতন যদি আমার খুচরা যানবাহন সড়কে নামতে থাকে, তো সড়কের গড় গতিবেগ তো কমবে, এটাই আসলে বিজ্ঞান। এই অবস্থা থেকে মুক্তি পেতে কার্যকর উদ্যোগ চান নগরবাসী। নাজমুল হুদা, RTV, ঢাকা। যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। গেল রাতে যশোর ঢাকা মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও একজন পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন নড়াইলে লোহাগড়া থানাধীন লাহুরিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নিকন আঢ্য, যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং ভেকুটিয়া এলাকার আবু জাফর। অন্যদিকে যশোরের ঝিকরগাছার পারবাজার এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ভোরে যশোর বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকার ভাড়া বাসা থেকে গেল রাতে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। নিহতরা হলেন বগুড়ার ধনট এলাকার রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার ও তাদের 6 বছরের কন্যা শিশু জমিলা। এদিকে পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিব মাদবর নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গেল 2 দিন হালকা বৃষ্টির পর সকাল থেকে মেহেরপুরে মাঝারি বর্ষণ শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। অল্প বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে রাস্তাঘাট। এদিকে ভারতের বাহারি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের কয়েকটি উপজেলা সহ মোট 12টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4000-এরও বেশি পরিবার। ফেনী পৌরসভায় পর্যাপ্ত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং অবৈধ দখলের কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে বছরের পর বছর ধরে পৌরবাসী পানিবন্দী হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে। পানিতে তলিয়ে যায় বাসাবাড়ি, দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি টাকা। প্রশাসনের সমন্বয়হীনতায় এই অচল অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা।
দখল আর দূষণে ভরাট হয়ে গেছে ফেনীর বেশিরভাগ খাল। পানি নিষ্কাশনের অভাবে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি প্রভাবশালীরা বেশ কিছু খালের জায়গায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। জেলা পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতি বছরই শহরের খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। দেদারসে দখল হয়ে গেছে, কোথাও রাস্তা, কোথাও আবার ব্যক্তিগত স্থাপনা, কোথাও দেখবেন দোকানপাট। শহরের বেশ কয়েকটি আড়তের ময়লায় পানি দূষণের পাশাপাশি বন্ধ পানি প্রবাহ। প্রশাসনের সমন্বয়হীনতায় এই অচলাবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। শহরে আগে পানি উঠে, পরবর্তীতে আমাদের এখানে 7-8 দিন ধরে পানি থাকে। যদি গভীরতা থাকতো, আমরা জংলা কি থাকতো না, ইনব্যাক চলে যেত। খালটা যদি পরিষ্কার থাকে তাহলে আমরা সাধারণ মানুষ সচ্ছলভাবে চলতে পারি। খালে দূষিত পানির দুর্গন্ধে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্থানীয় জনগণকে যতই আমরা বলি ময়লা আবর্জনা যথাস্থানে ফেলার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ময়লাটাকে থ্রো করেন খালের ভিতরে। পর্যায়ক্রমে শহরের সব খাল সংস্কার ও দখলমুক্ত করার আশ্বাস পৌর প্রশাসকের। যেগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি সেগুলো আমরা প্রায় সবই পরিষ্কার করে ফেলেছি। তো এতে যদি সবার সম্মিলিত একটি উদ্যোগ থাকে তাহলে এই সুফলটি ধরে রাখা যাবে। কিছু খাল সংস্কার করা হলেও দখল মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান জেলা প্রশাসক। নকশা তৈরি করা ইতিমধ্যেই একটি খালের হয়ে গেছে, আর আরেকটি খাল যদি সবথেকে বেশি পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হবে সেটি নিয়েও কিন্তু আমরা কাজ করছি, সেটিও কাজ চলছে। শহরবাসীর দুর্ভোগ নিরসনে খাল দখলমুক্ত সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি সবার। নাদিরা সুলতানা, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।